গ্রহাণু থেকে মহাবিশ্বের বিশালতার তুলনা। মহান আল্লাহর আকবারে হাকিকতের অনন্য নিদর্শন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাবিশ্বের খুবই ক্ষুদ্র একটি বিন্দুতে আমাদের বসবাস, আমাদের পৃথিবী। এই বিশাল মহাবিশ্ব কতটা বিশাল এবং এর তুলনায় আমাদের আবাসস্থল এই পৃথিবী কতটা ক্ষুদ্র, আসলে তা সত্যি কল্পনারও বাইরে। বলা হচ্ছে এই বিশাল মহাবিশ্বে 1 সেক্সট্রিলিয়ন নক্ষত্র আছে। এই 1 সেক্সট্রিলিয়নকে সংখ্যায় লিখতে একের পরে 24টি শূন্য বসাতে হবে। আর এই সংখ্যায় এই পৃথিবীতে যত সমুদ্র সৈকত আছে এবং যত মরুভূমি আছে, তাতে যত বালিকণা আছে তার চাইতেও বেশি। তার মানে পৃথিবীর সব সমুদ্র সৈকত এবং সব মরুভূমিতে যত বালিকণা আছে তার চাইতে বেশি নক্ষত্র আছে এই মহাবিশ্বে। আর এই মহাবিশ্ব মহান আল্লাহর এক বিশাল সৃষ্টি ও পরিচালন ক্ষমতার অনন্য নিদর্শন। কুরআন মহাবিশ্ব সম্পর্কে গবেষণা ও চিন্তাভাবনাকে ব্যাপকভাবে উৎসাহিত করে। এটি মহাবিশ্বকে আল্লাহর নিদর্শন বা আয়াত হিসেবে উপস্থাপন করে এবং মানুষকে এর গভীরে চিন্তা ও অনুসন্ধান করতে বলে। কুরআন বারবার আকাশ, পৃথিবী, পর্বত, নক্ষত্র, উদ্ভিদ ও প্রাণী জগৎকে আয়াত বা মহান আল্লাহর সৃষ্টি ক্ষমতার অনন্য নিদর্শন হিসেবে উল্লেখ করে, যা স্রষ্টার অস্তিত্ব, জ্ঞান ও ক্ষমতার প্রমাণ। কুরআনের মূল উদ্দেশ্য হল তাওহীদ বা আল্লাহর একত্ববাদ ও আখিরাতের প্রতি মানুষকে ডাকা। এটি কোনো বৈজ্ঞানিক গ্রন্থ নয়, তবে এটি এমন দিক নির্দেশনা দেয় যা বৈজ্ঞানিক গবেষণাকে অনুপ্রাণিত করে এবং ঈমানের সাথে সংযুক্ত করে। তাই গবেষণা করতে গিয়ে কোরআনের আয়াতের দিকে দৃষ্টিপাত করলে সেটি আরও গভীরভাবে ধরা দেয়। কোরআন মানুষকে প্রকৃতি ও মহাবিশ্ব অধ্যয়নের মাধ্যমে জ্ঞান অর্জন করতে উৎসাহ দেয়। এটি চিন্তা করুন, বিবেচনা করুন, অনুসন্ধান করুন ইত্যাদি শব্দ দ্বারা পুনঃ পুনঃ অনুপ্রাণিত করে। পবিত্র কোরআনের বহু জায়গায় এই বিষয়ে নির্দেশনা ও উদাহরণ দেওয়া আছে। এই বহু নিদর্শন, নির্দেশনা ও উদাহরণ থেকে আমরা সূরা ফুসসিলাতের 53 নম্বর আয়াতের দিকে যদি দৃষ্টিপাত করি, তাহলে সেখানে দেখতে পাই মহান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমি আমার নিদর্শনাবলী ব্যক্ত করব পৃথিবীর দিগন্তে এবং ওদের অর্থাৎ মানুষদের নিজেদের মধ্যে, ফলে ওদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে এই কোরআন সত্য। এটা কি যথেষ্ট নয় যে তোমার প্রতিপালক সর্ববিষয়ে সম্যক অবহিত? আল কোরআন সূরা ফুসসিলাত আয়াত নম্বর 53। এই আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলেছেন তিনি তার নিদর্শনাবলী ব্যক্ত করবেন পৃথিবীর দিগন্তে অর্থাৎ আকাশে। সুতরাং আকাশে স্থিত সমস্ত বস্তুভাণ্ডারই মহান আল্লাহ তাআলার শক্তি, ক্ষমতার অনন্য নিদর্শন। আর তাই আজ আমরা মহাবিশ্বে মহান আল্লাহ তাআলার সৃষ্ট বস্তু সম্ভারের আকার ও বিশালতাকে অনুধাবনের মাধ্যমে চেষ্টা করব আল্লাহ তাআলার এই কুল কায়নাত কত বিশাল এবং তিনি কত বিশাল এ ব্যাপারে সম্যক ধারণা নিতে। এরই ধারাবাহিকতায় আমরা একটি গ্রহাণু থেকে শুরু করে এর পরবর্তী বৃহৎ মহাকাশীয় বস্তুসমূহের তুলনার মাধ্যমে আমরা মহান আল্লাহর আকবারে হাকিকতের অনন্য নিদর্শনসমূহ সম্পর্কে জেনে মহান আল্লাহর সৃষ্টি ক্ষমতা ও জালালিয়াতকে আরও একবার গভীরভাবে অনুধাবন করব ইনশাআল্লাহ। সেরেস। প্রথমেই সেরেস মঙ্গল গ্রহ ও বৃহস্পতি গ্রহের কক্ষপথের মাঝখানে স্থিত বিশাল পাথরের বেল্টের সবচেয়ে বড় অবজেক্ট বা বামন গ্রহ হল সেরেস। এর বেস প্রায় 950 কিলোমিটার, যা আকারে ভারতের উত্তর দক্ষিণ দৈর্ঘ্যের 4 ভাগের 1 ভাগ বা আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের সমান। মুন। এরপরে রয়েছে আমাদের চাঁদ। আমরা সবাই জানি চাঁদ আমাদের পৃথিবীর একমাত্র স্যাটেলাইট বা উপগ্রহ। চাঁদের আয়তন 3500 কিলোমিটার। 2025 সালের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী আমাদের চাঁদ পৃথিবীর চেয়ে আয়তনে 50 গুণ ছোট, যেটি আমাদের পৃথিবীকেই প্রদক্ষিণ করে চলেছে। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব 3,84,400 কিলোমিটার। এই বিশাল ফাঁকা জায়গায় পাশাপাশি 30টি পৃথিবী রাখা সম্ভব। ক্যালিস্টো। তারপরের আমাদের সৌরজগতের আরও একটি অবজেক্ট হলো ক্যালিস্টো, যেটি আয়তনে 4800 কিলোমিটার। ক্যালিস্টো হল বৃহস্পতি গ্রহের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ এবং সৌরজগতের তৃতীয় বৃহত্তম উপগ্রহ। গ্যালিলিও গ্যালিলি 1610 সালে এটি আবিষ্কার করেন, তাই একে গ্যালিলিয়ান উপগ্রহ বলা হয়। ক্যালিস্টো হল সৌরজগতের সবচেয়ে প্রাচীন ও ক্ষতবিক্ষত পৃষ্ঠা। ক্যালিস্টোর পৃষ্ঠদেশ সৌরজগতের সবচেয়ে বেশি গর্তযুক্ত বা ক্র্যাটারেট বস্তু
কোটি কোটি বছর ধরে উল্কাপাতের ফলে এর পৃষ্ঠ ক্ষত বিক্ষত হয়ে আছে। ভ্যালহালা হল ক্যালিস্টোর সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য, যেটি একটি বিশাল মাল্টেরিং বা বলয়াকৃতির গর্ত, যার ব্যাস প্রায় 3000 কিলোমিটার। মার্কিউরি। তারপরে রয়েছে আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট এবং সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ বুধ বা মার্কারি। বুধ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ। এটি সূর্য থেকে মাত্র 5,80,00,000 কিলোমিটার দূরে অবস্থিত। এটি এত কাছে যে সূর্যকে এখান থেকে পৃথিবীর তুলনায় 3 গুণ বড় দেখায় বুধের পৃষ্ঠদেশ থেকে। এটি আমাদের চাঁদের চেয়ে সামান্য বড়, কিন্তু পৃথিবীর মাত্র 1/3 চওড়া। পৃথিবী যদি একটি টেনিস বল হয়, তবে বুধ হবে একটি ছোট মার্বেলের সমান। মার্স। তারপরে আমাদের পৃথিবীর পরের গ্রহ মঙ্গল বা মার্স। মঙ্গল গ্রহের আয়তন 6,800 কিলোমিটার। পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে রহস্যময় এবং কৌতূহলের কেন্দ্রবিন্দু। একে লাল গ্রহ বলা হয় কারণ এর পৃষ্ঠতলে প্রচুর আয়রন অক্সাইড বা মরিচা জাতীয় খনিজ রয়েছে। সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি অলিম্পাস মন্স মঙ্গলে অবস্থিত, যা এভারেস্টের চেয়ে 3 গুণ উঁচু। এছাড়াও এখানে বেলিস মারিনারিস নামে এক বিশাল গিরিখাত রয়েছে, যা আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের চেয়ে অনেক বড়। ভেনাস। মঙ্গলের পরে বৃহত্তম বস্তুটি হলো আমাদের সৌরজগতের দ্বিতীয় গ্রহ শুক্র। শুক্র গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছের এবং উজ্জ্বলতম গ্রহ। একে ভোরের আকাশে শুকতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যা তারা হিসেবে দেখা যায়। শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কারণ এর আকার, ভর এবং ঘনত্ব প্রায় পৃথিবীর সমান। তবে মিল শুধু এটুকুই, কারণ এর পরিবেশ পৃথিবীর ঠিক উল্টো। সৌরজগতের অধিকাংশ গ্রহ ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরলেও শুক্র গ্রহ নিজ অক্ষের উপর ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে ঘুরে। অর্থাৎ শুক্র গ্রহে সূর্য পশ্চিমে উদিত হয় এবং পূর্বে অস্ত যায়। এর পৃষ্ঠের বায়ুর চাপ পৃথিবীর তুলনায় 90 গুণ বেশি, যা সমুদ্রের 1 কিলোমিটার নিচে থাকা চাপের সমান। কোনো মানুষ সুরক্ষা ছাড়া সেখানে গেলে মুহূর্তেই পিষ্ট হয়ে যাবে। আর্থ বা পৃথিবী। তারপরে বৃহত্তম বস্তুটি আমাদের পৃথিবী, আয়তনে প্রায় 13,000 কিলোমিটার। সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবী, যা আমাদের আবাসস্থল। এটি মহাবিশ্বের একমাত্র জানা জ্যোতিষ্ক যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। পৃথিবী সৌরজগতের গোল্ডিলক্স জোন বা বাসযোগ্য অঞ্চলে অবস্থিত, অর্থাৎ সূর্য থেকে এটি এমন এক সঠিক দূরত্বে আছে যেখানে পানি খুব বেশি জমে বরফ হয় না, আবার বাষ্প হয়ে উড়েও যায় না। পৃথিবীর প্রায় 71% পানি এবং মাত্র 29% স্থলভাগ। মহাকাশ থেকে পানি এবং বায়ুমণ্ডলের কারণে একে উজ্জ্বল নীল দেখায়, তাই একে নীল গ্রহ বলা হয়। এটি সৌরজগতের 4টি পাথুরে গ্রহের অর্থাৎ টেরেস্ট্রিয়াল প্ল্যানেটের মধ্যে বৃহত্তম। কেপলার 22b। এরপরে রয়েছে অন্য সৌরজগতের গ্রহ কেপলার 22b। কেপলার 22b হল মহাবিশ্বে আমাদের পৃথিবীর মতোই আরেকটি সম্ভাব্য বাসযোগ্য জগৎ। এটি পৃথিবীর তুলনায় প্রায় 2.4 গুণ বড়। এর আকার পৃথিবী এবং নেপচুনের মাঝামাঝি হওয়ায় বিজ্ঞানীরা একে সুপার আর্থ বা সাবনেপচুন হিসেবেও অবহিত করেন। বর্তমানে আমাদের কাছে যে প্রযুক্তি আছে তা দিয়ে কেপলার 22b-তে যাওয়া প্রায় অসম্ভব। আলোর গতিতে চললেও সেখানে পৌঁছতে প্রায় 635 বছর সময় লাগবে। কেপলার 22b যে নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে তার নাম কেপলার 22। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় 635 আলোকবর্ষ। বর্তমানের দ্রুততম রকেটে সেখানে পৌঁছতে প্রায় 1 কোটি বছরের বেশি সময় লেগে যাবে। আর কিলোমিটার হিসেবে এটি আমাদের থেকে প্রায় 6 কোয়াড্রিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত। বর্তমানের দ্রুততম রকেটে সেখানে পৌঁছতে প্রায় 1 কোটি বছরের বেশি সময় লাগবে। নেপচুন। তারপরের বড় অবজেক্টটি হচ্ছে আমাদের সৌরজগতের অন্যতম বড় গ্রহ নেপচুন। সৌরজগতের 8ম এবং সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ হল নেপচুন। যদিও বা এর পরের গ্রহ হচ্ছে প্লুটো, কিন্তু প্লুটো বর্তমানে গ্রহ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাই নেপচুনই আমাদের সর্বশেষ গ্রহ। এটির আয়তন প্রায় 50,000 কিলোমিটার। এটি একটি বিশাল ঘেঁষীয় এবং বরফ দানব বা আইস জায়ান্ট। নেপচুন পৃথিবীর তুলনায় প্রায় 4 গুণ চওড়া এবং এর ভর পৃথিবীর 17 গুণ। পৃথিবী যদি একটি আপেল হয় তবে নেপচুন হবে একটি বাস্কেটবলের সমান। নেপচুন সৌরজগতের সবচেয়ে শক্তিশালী বাতাসের গ্রহ। এখানে বাতাসের গতিবেগ ঘন্টায় 2000 কিলোমিটার পৌঁছাতে পারে, যা শব্দের গতির চেয়েও বেশি। ইউরেনাস। এরপর আমাদের সৌরজগতের আরেকটি বৃহৎ গ্রহ ইউরেনাস, যার আয়তন 51,000 কিলোমিটার। সৌরজগতের 7ম এবং সূর্যের দিক থেকে তৃতীয় বৃহত্তম গ্রহ হল ইউরেনাস। এটি একটি অদ্ভুত এবং রহস্যময় বরফ দানব বা আইস জায়ান্ট। ইউরেনাস পৃথিবীর তুলনায় প্রায় 4 গুণ চওড়া। এর ভেতরে প্রায় 63টি পৃথিবী এঁটে যাবে। এটি মূলত পানি, মিথেন এবং অ্যামোনিয়ার ঘন বরফ শীতল তরল দিয়ে গঠিত, যার কেন্দ্রে একটি ছোট পাথুরে কোর রয়েছে।
স্যাটার্ন বা শনি। তারপরে বৃহত্তম অবজেক্টটি হলো আমাদের সৌরজগতের দ্বিতীয় দানব গ্রহ শনি। শনি গ্রহ মূলত তার বিশাল এবং মনোমুগ্ধকর বলয় বা রিংয়ের জন্য পরিচিত। শনি পৃথিবীর তুলনায় অনেক বড়। এটি পৃথিবীর চেয়ে প্রায় 9 গুণ চওড়া এবং এর ভেতরে 700-র বেশি পৃথিবী এঁটে যাবে। শনির ঘনত্ব এতটাই কম যে এটি পানির চেয়েও হালকা, অর্থাৎ শনির চেয়ে বিশাল একটি বড় সাগরে যদি শনিকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেটি তার হালকা ওজনের কারণে সাগরে ভেসে থাকবে। শনির চতুর্দিকের বেলটি হলো মূলত কোটি কোটি বরফের টুকরো, ধূলিকণা এবং পাথরের অংশ দিয়ে তৈরি। জুপিটার বা বৃহস্পতি তুলনামূলক আয়তনে পরের অবজেক্টটি হচ্ছে আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। এটি একটি বিশাল ঘেঁষ দানব বা ঘেঁষ জায়ান্ট এবং এর আকার এতটাই বড় যে সৌরজগতের অন্য সব গ্রহকে একত্রিত করলেও বৃহস্পতি তাদের চেয়েও দ্বিগুণ বড় হবে। বৃহস্পতি পৃথিবীর তুলনায় প্রায় 11 গুণ চওড়া এবং এর ভেতরে প্রায় 1300 পৃথিবী এঁটে যাবে। এটি মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত। এর কোনো শক্ত পৃষ্ঠ নেই। আপনি যদি এই গ্রহে নামার চেষ্টা করেন তবে আপনি কেবল ঘেঁষের ঘন স্তরের গভীরে হারিয়ে যাবেন। বৃহস্পতির সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হলো এর পৃষ্ঠে বিশাল একটি লাল দাগ। এটি আসলে একটি ভয়াবহ শক্তিশালী ঘূর্ণিঝড় যা অন্তত 350 বছর ধরে একটানা চলছে। এই ঝড়টি এতই বিশাল যে এর ভেতরে গোটা একটি পৃথিবী অনায়াসে ঢুকে যাবে। বৃহস্পতি গ্রহের আয়তন 1,40,000 কিলোমিটার। প্রক্সিমা সেন্টারাই এরপরে বড় অবজেক্টটি হলো আমাদের সূর্যের সবচেয়ে নিকটতম প্রতিবেশী গ্রহ প্রক্সিমা সেন্টারাই, যেটির আয়তন 2 লক্ষ কিলোমিটার। এটি পৃথিবী থেকে প্রায় 4.24 আলোকবর্ষ দূরে অবস্থিত। কিলোমিটার হিসেব করলে এটি প্রায় 40 ট্রিলিয়ন কিলোমিটার দূরে। নক্ষত্রটি দক্ষিণ আকাশের সেন্টারাই নক্ষত্রমণ্ডলে অবস্থিত। এটি মূলত একটি ট্রিপল স্টার সিস্টেম বা ত্রয়ী নক্ষত্র ব্যবস্থা বা আলফা সেন্টারাই সিস্টেম এর অংশ। এর বাকি দুটি সঙ্গী নক্ষত্র হল আলফা সেন্টারাই এ এবং বি, সান বা সূর্য। এরপরে বৃহত্তম বস্তুটি হচ্ছে আমাদের সূর্য। আমাদের সৌরজগতের প্রাণকেন্দ্র এবং আমাদের সবচেয়ে নিকটতম নক্ষত্র হলো সূর্য। পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য আমাদের নিজেদের নক্ষত্র। সূর্য মূলত জ্বলন্ত ঘেঁষের একটি বিশাল গোলক। এর প্রায় 73% হাইড্রোজেন এবং 25% হিলিয়াম দিয়ে গঠিত। বাকি অংশে রয়েছে অক্সিজেন, কার্বন, নিয়ন এবং লোহার মতো উপাদান। সূর্যের কেন্দ্রে প্রচণ্ড চাপে ও তাপে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করে। এই প্রক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন, যা থেকে অকল্পনীয় শক্তি ও আলো উৎপন্ন হয়। সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রা প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস, তবে এর কেন্দ্রের তাপমাত্রা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড সময় নেয়। সূর্যের বর্তমান বয়স প্রায় 460 কোটি বছর। বিজ্ঞানীরা ধারণা করছেন আরও প্রায় 500 কোটি বছর পর সূর্য তার জ্বালানি শেষ করে একটি লোহিত দানব কিংবা রেড জায়ান্ট নক্ষত্রে পরিণত হবে। সূর্যের ব্যাস প্রায় 13,92,000 কিলোমিটার, যা পৃথিবীর ব্যাসের তুলনায় প্রায় 109 গুণ বেশি। সিরিয়াস এ এরপরে বড় অবজেক্টটি হলো আকাশের অন্যতম উজ্জ্বল নক্ষত্র সিরিয়াস এ। এটি পৃথিবী থেকে মাত্র 8.6 আলোকবর্ষ দূরে ক্যানিস মেজরিস বা মহাবেদ নক্ষত্রমণ্ডলীতে অবস্থান করছে। এর উজ্জ্বলতার কারণে প্রাচীনকাল থেকে মানুষ একে চিনে আসছে এবং একে ডগ স্টার বলা হয়। এটি আমাদের সূর্যের চেয়ে প্রায় 2.1 গুণ বেশি ভারী। সিরিয়াস এ এর ব্যাস সূর্যের তুলনায় প্রায় 1.71 গুণ বড়। এটি সূর্যের চেয়ে প্রায় 25 গুণ বেশি উজ্জ্বল। রাতের আকাশে এটি এত বেশি উজ্জ্বল দেখায় কারণ এটি আমাদের পৃথিবীর খুব কাছাকাছি অবস্থিত। সিরিয়াস এ এর ব্যাস 25 লক্ষ কিলোমিটার। ভেগা তারপরে আমাদের নিকটবর্তী অন্যতম নক্ষত্র ভেগা। ভেগা হলো রাতের আকাশের 5ম উজ্জ্বলতম নক্ষত্র এবং উত্তর গোলার্ধের 2য় উজ্জ্বলতম নক্ষত্র। এটি লায়রা কনস্টেলেশন বা বিনা নক্ষত্রমণ্ডলীর সবচেয়ে উজ্জ্বল সদস্য, তাই একে আলফা লাইরিও বলা হয়। এটি পৃথিবী থেকে মাত্র 25 আলোকবর্ষ দূরে অবস্থিত, যা একে আমাদের প্রতিবেশী নক্ষত্রে পরিণত করেছে। এটি সূর্যের চেয়ে প্রায় 40 থেকে 60 গুণ বেশি উজ্জ্বল। ভেগার ব্যাস 3,80,000 কিলোমিটার। আর্কটারাস এরপরে আরও বিশাল একটি নক্ষত্র আর্কটারাস। আর্কটারাস হল উত্তর গোলার্ধের আকাশের উজ্জ্বলতম নক্ষত্র এবং সামগ্রিকভাবে রাতের আকাশের 4র্থ উজ্জ্বলতম নক্ষত্র। এটি বুটস নক্ষত্রমণ্ডলীতে অবস্থিত এবং এর বিশেষ কমলা রঙের আভার জন্য এটি সহজেই চেনা যায়।
আর্কটুরাস একটি বয়স্ক নক্ষত্র যা এখন লোহিত দানব পর্যায়ে রয়েছে। এটি আমাদের সূর্যের চেয়ে প্রায় 25 থেকে 26 গুণ বেশি চওড়া। সূর্যকে আর্কটুরাসের পাশে রাখলে সূর্যকে একটি ছোট বিন্দুর মতো দেখাবে। রিগেল। এরপরে রয়েছে ওরিয়ন নক্ষত্রমণ্ডলের অন্যতম বৃহৎ নক্ষত্র রিগেল। এটি মোটামুটি একটি দানব নক্ষত্রই বলা যায়। রিগেল হল ওরিয়ন কনস্টেলেশন বা কালপুরুষ নক্ষত্রমণ্ডলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র এবং রাতের আকাশের সপ্তম উজ্জ্বল নক্ষত্র। এটি একটি নীল অতিদানব নক্ষত্র বা ব্লু সুপারজায়ান্ট এবং এর বৈজ্ঞানিক নাম বিটা ওরিয়নিস। রিগেল আমাদের সূর্যের চেয়ে আকারে অনেক বড়। এর বেস সূর্যের তুলনায় প্রায় 70 থেকে 80 গুণ বেশি। সূর্যকে রিগেলের পাশে রাখলে সূর্যকে একটি ছোট বিন্দুর মতো মনে হবে। পৃথিবী থেকে রিগেলের দূরত্ব প্রায় 860 আলোকবর্ষ। অর্থাৎ আমরা আজ রিগেল থেকে যে আলো দেখছি তা 860 বছর আগে সেখান থেকে রওনা হয়েছিল। ওরিয়ন নক্ষত্রমণ্ডলের নিচের ডান দিকের কোণে উজ্জ্বল নীলচে নক্ষত্রটি হল রিগেল। রিগেল তার জীবনের শেষ পর্যায়ে রয়েছে। এর বিশাল ভরের কারণে কয়েক কোটি বছর পর এটি একটি সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। বিস্ফোরণের পর এটি সম্ভবত একটি ব্ল্যাক হোল বা নিউট্রন স্টারে পরিণত হবে। রিগেল হল মহাবিশ্বের একটি দানবীয় নীল নক্ষত্র যা তার প্রচণ্ড শক্তি এবং উজ্জ্বলতা দিয়ে কালপুরুষ নক্ষত্রমণ্ডলীকে আলোকিত করে রেখেছে। রিগেলের ব্যাস 9,70,00,000 কিলোমিটার। ব্যাটেলজিয়াস। বিশ্ব এর এখানেই শেষ নয়, এর পরের নক্ষত্রটির কাছে রিগেলও কিছুই নয়। বেটেলজিয়াস হল কালপুরুষ বা ওরিয়ন নক্ষত্রমণ্ডলের দ্বিতীয় উজ্জ্বলতম এবং রাতের আকাশের 10ম উজ্জ্বলতম নক্ষত্র। এটি একটি লোহিত অতিদানব বা রেড সুপারজায়ান্ট নক্ষত্র যা তার বিশাল আকার এবং উজ্জ্বল লাল রঙের জন্য পরিচিত। বেটেলজিয়াস এতটাই বিশাল যে একে যদি আমাদের সূর্যের জায়গায় রাখা হতো তবে এর পরিধি মঙ্গল গ্রহ ছাড়িয়ে এমনকি বৃহস্পতির কক্ষপথ পর্যন্ত পৌঁছে যেত। এটি সূর্যের তুলনায় 700 থেকে 950 গুণ বড়। পৃথিবী থেকে এর দূরত্ব নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও বর্তমানে এটি প্রায় 550 থেকে 650 আলোকবর্ষ দূরে অবস্থিত বলে ধরা হয়। বেটেলজিয়াস তার জীবনের শেষ পর্যায়ে রয়েছে এবং যে কোনো সময় এটি একটি ভয়াবহ সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। কবে বিস্ফোরিত হবে এই নক্ষত্র? এটি আজ রাতেও বিস্ফোরিত হতে পারে, আবার আগামী 1000 বছরের মধ্যেও হতে পারে। তবে এটি যখন বিস্ফোরিত হবে তখন এটি আকাশে পূর্ণ চাঁদের চেয়েও বেশি উজ্জ্বল দেখাবে এবং দিনের বেলাতেও খালি চোখে দেখা যাবে। বেটেলজিয়াসের ব্যাস 130 কোটি কিলোমিটার। ভিওয়াই ক্যানিস মেজোরিস। এর পরের দানবের নাম ভিওয়াই ক্যানিস মেজোরিস, যেটি আকারে অনেক বিশাল। ভিওয়াই ক্যানিস মেজোরিস হল আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। এটি একটি রেড হাইপার জায়ান্ট শ্রেণীর নক্ষত্র। এটি দক্ষিণ আকাশের ক্যানিস মেজোরিস বা মহাবেদ নক্ষত্রমণ্ডলীতে অবস্থিত। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় 3900 আলোকবর্ষ। ভিওয়াই ক্যানিস মেজোরিস এর আকার কল্পনা করাও কঠিন। এটি সূর্যের চেয়ে প্রায় 1420 গুণ বড়। কিছু পরিমাপে এটি সূর্য থেকে প্রায় 2000 গুণ পর্যন্ত বড় হতে পারে। এই নক্ষত্রটির ভেতরে প্রায় 300 কোটি সূর্য অনায়াসেই এঁটে যাবে। একে যদি আমাদের সূর্যের জায়গায় রাখা হতো তবে এর পরিধি বৃহস্পতি বা শনি গ্রহের কক্ষপথ পর্যন্ত পৌঁছে যেত। আরও ভালোভাবে বুঝিয়ে বলতে হয় আমাদের সূর্যের চারপাশ আলোর গতিতে ঘুরে আসতে মাত্র 14.5 সেকেন্ড লাগতে পারে, কিন্তু সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার করে বা আলোর গতিতে ভিওয়াই ক্যানিস মেজোরিসের চারপাশে ঘুরে আসতে 8 ঘন্টার বেশি সময় লাগবে। চিন্তা করে দেখুন এটি কত বিশাল। ভিওয়াই ক্যানিস মেজোরিসের বেস 200 কোটি কিলোমিটার। ইউআই স্কিউটি। যতই আগাচ্ছি বিস্ময় যেন সীমা ছাড়িয়ে যাচ্ছে। এর পরের বিস্ময়ের নাম ইউআই স্কিউটি। 2,40,00,000 কিলোমিটার বেসের এই নক্ষত্র যেন মহাকাশে আরও এক দানব, যা মহান আল্লাহর ক্ষমতার অনন্য নিদর্শন। ইউআই স্কিউটি হল মহাবিশ্বের অন্যতম বৃহত্তম পরিচিত নক্ষত্র। এটি একটি রেড সুপারজায়ান্ট বা লোহিত অতিদানব নক্ষত্র, যা তার দানবীয় আকারের জন্য জ্যোতির্বিজ্ঞানীদের কাছে অত্যন্ত পরিচিত। ইউআই স্কিউটির প্রধান পরিচয়ই হল এর অভাবনীয় আকার। এর বেস সূর্যের তুলনায় প্রায় 1708 গুণ বড়। গবেষণাভেদে এটি কিছুটা কম বেশি হতে পারে। একে যদি আমাদের সূর্যের জায়গায় বসানো হতো তবে এর পরিধি বৃহস্পতি গ্রহের কক্ষপথ অতিক্রম করে শনি গ্রহের কক্ষপথ পর্যন্ত পৌঁছে যেত। এই নক্ষত্রটির ভেতর প্রায় 500 কোটি সূর্য এঁটে যাবে। পৃথিবী থেকে হেঁটে এর চারপাশে একবার ঘুরে আসতে আপনার প্রায় 2 লক্ষ বছর সময় লাগবে।
এটি দক্ষিণ আকাশের স্কাটাম কনস্টেলেশন বা ঢাল নক্ষত্রমণ্ডলীতে অবস্থিত। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় 5100 থেকে 9500 আলোকবর্ষ। এত দূরে অবস্থিত হওয়ায় এবং প্রচুর ধূলিকণা দ্বারা আবৃত থাকায় একে খালি চোখে দেখা যায় না। দেখতে শক্তিশালী টেলিস্কোপের প্রয়োজন হয়। এটি সূর্যের চেয়ে প্রায় 3,40,000 গুণ বেশি উজ্জ্বল। ইউআই স্কুটি তার জীবনের শেষ প্রান্তে রয়েছে। এর জ্বালানি দ্রুত ফুরিয়ে আসছে। বিজ্ঞানীরা ধারণা করেন আগামী কয়েক লক্ষ বছরের মধ্যে এটি একটি ভয়াবহ সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী হবে যে এটি একটি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর তৈরি করতে পারে। ইউআই স্কুটি মহাবিশ্বের এমন এক দানব যা আমাদের মনে করিয়ে দেয় সূর্য বা পৃথিবী এই মহাবিশ্বের একটি ধূলিকণার সমান। আমাদের অহংকারকে মুহূর্তে ধুলায় মিশিয়ে দিতে এবং মহান আল্লাহর ক্ষমতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে এই নক্ষত্রের আকারই যথেষ্ট। এই তো গেল বিশাল নক্ষত্রদের কথা। এরপরে রয়েছে NGC 1277। এরপর এই সব কিছুকে পেছনে ফেলে আরেকটি বিশাল কাঠামো NGC 1277, যার বেস হচ্ছে 6000 কোটি কিলোমিটার। NGC 1277 হল পার্সিয়াস নক্ষত্রমণ্ডলে অবস্থিত একটি লেন্টিকুলার গ্যালাক্সি, যা মহাবিশ্বের একেবারে শুরুর দিকে একটি অবশিষ্টাংশ বা রিলিক গ্যালাক্সি হিসেবে পরিচিত। এটি প্রায় 10 বিলিয়ন বছর আগে তৈরি হওয়া পুরনো তারা দিয়ে গঠিত। কোনো নতুন তারা তৈরি হয়নি এবং এতে ডার্ক ম্যাটার নেই বলে মনে করা হয়, যা এটিকে মহাজাগতিক মডেলের জন্য একটি রহস্য করে তুলেছে। এটি দেখতে অনেকটা চাকতির মতো বা লেন্টিকুলার আকারের, কিন্তু এতে গ্যাস ও ধূলিকণা নেই, তাই নতুন তারা জন্মায় না। এর কেন্দ্রে একটি বিশাল কৃষ্ণগহ্বর রয়েছে, যা গ্যালাক্সির ভরের প্রায় 14%-এরও বেশি, যা এটিকে অদ্ভুত করে তুলেছে। এটি পৃথিবী থেকে প্রায় 240 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত এবং পার্সিয়াস ক্লাস্টারের মধ্যে রয়েছে। NGC 1277 হলো একটি প্রাচীন, জমাটবাঁধা এবং অদ্ভুত গ্যালাক্সি, যা মহাবিশ্বের বিবর্তন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। বিশেষত এর ডার্ক ম্যাটার না থাকা এটিকে গবেষণার কেন্দ্রবিন্দুতে রেখেছে। আর এই বস্তু এতক্ষণ ধরে বর্ণনা করে আসা সকল নক্ষত্রের চেয়ে অকল্পনীয় বড়। NGC 1277 হলো মহাবিশ্বের আদিম সময়ের একটি সংরক্ষিত নমুনা, যা আমাদের গ্যালাক্সি তৈরির ইতিহাস এবং ব্ল্যাক হোলের রহস্য বুঝতে সাহায্য করেছে। TON 618। এরপরে বৃহৎ মহাজাগতিক বস্তুটি হল TON 618। TON 618 হল মহাবিশ্বের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল। এটি মূলত একটি অত্যন্ত উজ্জ্বল কোয়াসার, যার কেন্দ্রে এই দানবীয় ব্ল্যাক হোলটি অবস্থান করছে। এর ভর আমাদের সূর্যের তুলনায় প্রায় 66 বিলিয়ন বা 6600 কোটি গুণ বেশি। এটি এতই ভারী যে এর ভর আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সমস্ত নক্ষত্রের সম্মিলিত ভরের চেয়েও বেশি। এর ইভেন্ট হরাইজন বা প্রত্যাবর্তহীন অঞ্চল এর বেস প্রায় 390 বিলিয়ন কিলোমিটার। TON 618কে যদি আমাদের সূর্যের জায়গায় রাখা হয়, তবে এর সীমানা প্লুটোর কক্ষপথ ছাড়িয়ে কাইপার বেল্টের অনেক দূর পর্যন্ত বিস্তৃত হবে। আমাদের সম্পূর্ণ সৌরজগৎ এই ব্ল্যাক হোলের ভেতরে অন্তত 40 বার অনায়াসেই এঁটে যাবে। এর বিশাল আকারের কারণে বিজ্ঞানীরা একে সাধারণ সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের পরিবর্তে আলট্রাম্যাসিভ ব্ল্যাক হোল হিসেবে শ্রেণীভুক্ত করেছেন। এটি মহাবিশ্বের আদিম সময়ের একটি অংশ, যা বিগ ব্যাংয়ের মাত্র কয়েক বিলিয়ন বছর পরেই এত বিশাল আকার ধারণ করেছিল। সহজ কথায় TON 618 হল মহাবিশ্বের এক চরম সীমার উদাহরণ, যা আমাদের মহাকাশ এবং পদার্থবিজ্ঞানের অনেক প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে। এই মৃত গ্যালাক্সির বেস 40,000 কোটি কিলোমিটার। ক্যাটস আই নেবুলা। এরপরে বৃহত্তম মহাকাশীয় বস্তুটি হল ক্যাটস আই নেবুলা। ক্যাটস আই নেবুলার বৈজ্ঞানিক নাম NGC 6543, যার ব্যাস 2,50,00,000 কোটি কোটি কিলোমিটার। আবারও বলছি, এর ব্যাস হল 2,50,00,000 কোটি কোটি কিলোমিটার। মহাকাশের অন্যতম জটিল এবং সুন্দর একটি গ্রহনিহারিকা বা প্ল্যানেটারি নেবুলা। এটি উত্তর আকাশের ড্রাকো বা ড্রাগন মণ্ডলীতে অবস্থিত। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় 3000 থেকে 3300 আলোকবর্ষ। হাবল স্পেস টেলিস্কোপের ছবিতে দেখা গেছে এর গঠন অত্যন্ত জটিল। এর কেন্দ্রে রয়েছে একটি উজ্জ্বল উত্তপ্ত নক্ষত্র, যাকে ঘিরে রয়েছে অসংখ্য ঘেঁষের স্তর, বুদবুদ এবং ধনুরাকৃতির মেঘ। এর চারদিকে অন্তত 11টি একেন্দ্রিক বলয় বা রিং দেখা যায়, যা দেখতে অনেকটা পেঁয়াজের মতো। বিজ্ঞানীরা ধারণা করেন কেন্দ্রীয় মরণাপন্ন নক্ষত্রটি প্রায় 1500 বছর অন্তর অন্তর প্রচণ্ড বেগে মহাকাশে গ্যাসের স্তর ছুড়ে দেয়, যা থেকে এই রিংগুলো তৈরি হয়েছে।
এই নীহারিকার কেন্দ্রে একটি অত্যন্ত উত্তপ্ত এবং উজ্জ্বল উলফরাইট নক্ষত্র রয়েছে। এর পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 80,000 কেলভিন এবং এটি আমাদের সূর্যের চেয়ে প্রায় 10,000 গুণ বেশি উজ্জ্বল। বিজ্ঞানীরা ক্যাটস আই নেবুলাকে আমাদের সূর্যের ভবিষ্যতের প্রতিচ্ছবি হিসেবে দেখেন। এখন থেকে প্রায় 500 কোটি বছর পর সূর্য যখন তার জ্বালানি শেষ করে ফেলবে, তখন সেটিও অনেকটাই এই নীহারিকার মতোই তার বাইরের ঘেঁষের স্তর মহাকাশে ছড়িয়ে দেবে এবং একটি শ্বেতবামন নক্ষত্রে পরিণত হবে। ক্যাটস আই নেবুলা হল মহাকাশের এক অপূর্ব শৈল্পিক নিদর্শন এবং একটি নক্ষত্রের মৃত্যু যন্ত্রণার দৃশ্যমান ফসিল রেকর্ড, হেলিক্স নেবুলা। এরপরে আরও একটি নেবুলা যার নাম হেলিক্স, এবং এটি এতটাই বিশাল যে এর ব্যাস প্রায় 3 আলোকবর্ষ। 1 আলোকবর্ষ সমান 9,47,000 কোটি কিলোমিটার প্রায়। হেলিক্স নেবুলার অপর নাম NGC 7293 এবং এটি হলো মহাকাশের অন্যতম আলোচিত এবং সুন্দর একটি প্ল্যানেটারি নেবুলা। এর বিশেষ আকৃতির কারণে একে ঈশ্বরের চোখ বা আই অফ গড বা সৌরনের চোখ বা আই অফ সৌরন বলা হয়। এটি দক্ষিণ আকাশের অ্যাকোরিয়াস বা কুম্ভ নক্ষত্রমণ্ডলীতে অবস্থিত। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় 650 থেকে 700 আলোকবর্ষ। এটি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী উজ্জ্বল নেবুলাগুলোর মধ্যে একটি। হেলিক্স নেবুলা প্রায় 40,000 ছোট ছোট ঘেঁষের পিণ্ড বা নট দেখা যায় যাদের লেজ রয়েছে। এর প্রতিটি পিণ্ড আমাদের সৌরজগতের সমান বা তার চেয়েও বড়। হেলিক্স নেবুলা আসলে একটি মৃতপ্রায় নক্ষত্রের অবশেষ। আজ থেকে প্রায় 500 কোটি বছর পর আমাদের সূর্য যখন তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছাবে, তখন এটিও অনেকটা হেলিক্স নেবুলার মতোই তার বাইরের স্তরের ঘেঁষ মহাকাশে ছড়িয়ে দিয়ে এরকম একটি সুন্দর নেবুলা তৈরি করবে। সহজ কথায়, হেলিক্স নেবুলা হলো মহাকাশের এক অপূর্ব শৈল্পিক নিদর্শন এবং নক্ষত্রের জীবনের চূড়ান্ত পরিণতির একটি জীবন্ত দলিল। ওরিয়ন নেবুলা। এরপরের বৃহত্তম মহাকাশীয় বস্তুটি হলো আমাদের সূর্যের জন্মস্থান ওরিয়ন নেবুলা। এই নেবুলা এতটাই বিশাল যে এর ব্যাস প্রায় 24 আলোকবর্ষ। ওরিয়ন নেবুলা বা কালপুরুষ নীহারিকা হল মহাকাশের অন্যতম উজ্জ্বল এবং সুন্দর একটি নীহারিকা, যার অপর নাম মেসিয়ার 42। এটি আমাদের পৃথিবী থেকে খালি চোখে দেখা যায় এমন অল্প কিছু নীহারিকার মধ্যে একটি। এটি পৃথিবী থেকে প্রায় 1344 থেকে 1350 আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী একটি বিশাল তারা গঠনকারী অঞ্চল। এই বিশাল গ্যাস ও ধূলিকণার মেঘটির ভর আমাদের সূর্যের তুলনায় প্রায় 2000 গুণ বেশি। ওরিয়ন নেবুলা হল নক্ষত্র তৈরির এক বিশাল কারখানা। এখানে বর্তমানে প্রায় 700টিরও বেশি নক্ষত্র তৈরির প্রক্রিয়ায় চলছে। জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে আমাদের সূর্য ঠিক এরকমই একটি নেবুলার ভেতর জন্মগ্রহণ করেছিল। তাই ওরিয়ন নেবুলা পর্যবেক্ষণ করে আমরা আমাদের নিজেদের সৌরজগতের জন্মের ইতিহাস জানতে পারি। সহজ কথায়, ওরিয়ন নেবুলা হলো মহাকাশের এক অপূর্ব গবেষণাগার, যেখানে প্রতিনিয়ত নতুন নতুন জগৎ সৃষ্টি হচ্ছে। ওমেগা সেঞ্চুরাই। তারপরে রয়েছে ওমেগা সেঞ্চুরাই। ওমেগা সেঞ্চুরাই হলো আমাদের আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সির বৃহত্তম এবং উজ্জ্বলতম একটি নক্ষত্রপুঞ্জ বা গ্লোবিউলার ক্লাস্টার। এটি একটি প্রাচীন এবং বিশাল নক্ষত্রপুঞ্জ, যার বৈজ্ঞানিক নাম NGC 5139। এটি প্রায় 1 কোটি কিংবা 10 মিলিয়ন নক্ষত্রের এক বিশাল সমাবেশ। এটি দক্ষিণ আকাশের সেন্টারাই নক্ষত্রমণ্ডলীতে অবস্থিত। এটি পৃথিবী থেকে খালি চোখে একটি ঝাপসা নক্ষত্রের মতো দেখায়। অন্ধকার আকাশ থেকে দেখলে এর আকার প্রায় একটি পূর্ণ চাঁদের সমান হতে পারে। পৃথিবী থেকে এটি প্রায় 17,000 থেকে 18,000 আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি অন্যান্য সাধারণ গ্লোবালিয়ার ক্লাস্টারের তুলনায় প্রায় 10 গুণ বেশি ভারী এবং এর ব্যাস প্রায় 150 আলোকবর্ষ। এর মোট ভর সূর্যের ভরের প্রায় 40 লক্ষ থেকে 50 লক্ষ গুণ বেশি। বিজ্ঞানীদের ধারণা, ওমেগা সেন্টুরাই আসলে কোনো সাধারণ নক্ষত্রপুঞ্জ নয়। এটি আসলে একটি বামন গ্যালাক্সি বা ডর্ফ গ্যালাক্সির মূল কেন্দ্র বা কোর। কোটি কোটি বছর আগে আমাদের আকাশগঙ্গা গ্যালাক্সি বা মিল্কি ওয়ে গ্যালাক্সি সেই বামন গ্যালাক্সিটিকে গিলে ফেলেছিল, যার ফলে এর বাইরের অংশ ধ্বংস হয়ে গেল। এই শক্তিশালী কেন্দ্রটি আজ ওমেগা সেন্টুরাই হিসেবে টিকে আছে। এর কেন্দ্রে নক্ষত্রগুলো এত ঠাসাঠাসি করে থাকে যে সেখানে নক্ষত্রদের মধ্যকার গড় দূরত্ব মাত্র 0.1 আলোকবর্ষ, যা আমাদের সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টুরাইয়ের দূরত্বের চেয়েও 40 গুণ কম। সহজ কথায়, ওমেগা সেন্টুরাই হলো মহাকাশের একটি ফসিল, যা আমাদের গ্যালাক্সির অতীত ইতিহাস এবং ব্ল্যাক হোলের বিবর্তন বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আর এটি আকারে এতই বিশাল যে এর ব্যাসই হলো 150 আলোকবর্ষ। কিন্তু এরপরের মহাকাশীয় বস্তুভাণ্ডারটির কাছে ওমেগা সেন্টারাই নিতান্তই ক্ষুদ্র, এবং সেটি হলো স্মল ম্যাগালানিক ক্লাউড। স্মল ম্যাগালানিক ক্লাউড স্মল ম্যাগালানিক ক্লাউড হলো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির নিকটতম প্রতিবেশী এবং একটি বামন বা অনিয়মিত ছায়াপথ, যাকে ডোয়ার্ফ ইরেগুলার গ্যালাক্সি বলা যায়। এটি পৃথিবী থেকে প্রায় 2 লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত। এর ব্যাস প্রায় 7,000 থেকে 19,000 আলোকবর্ষ এবং এতে কয়েকশো কোটি বা প্রায় 3 বিলিয়ন নক্ষত্র রয়েছে। এটি দক্ষিণ আকাশে টুকানা এবং হাইড্রাস নক্ষত্রমণ্ডলীতে একটি হালকা মেঘের মতো দেখায়। দক্ষিণ গোলার্ধ থেকে একে খালি চোখে স্পষ্ট দেখা যায়। 2024 এবং 2025 সালের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে স্মল ম্যাগালানিক ক্লাউড আসলে একটি নয়, বরং 2টি পৃথক নক্ষত্রমণ্ডলী, যা একটির পেছনে আরেকটির অবস্থান করছে। এই 2টি অংশ একে অপর থেকে প্রায় 16,000 আলোকবর্ষ দূরে অবস্থিত। 2025 সালের মে মাসে প্রকাশিত গবেষণা অনুযায়ী বৃহৎ ম্যাগালানিক ক্লাউড বা এলএমসি এর প্রচণ্ড মহাকর্ষীয় টানে এই ছায়াপথটি ধীরে ধীরে ছিঁড়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে। এর নক্ষত্রগুলো বিপরীত দিকে সরে যাচ্ছে, যা এর সম্ভাব্য বিলুপ্তির ইঙ্গিত দেয়। এটি নতুন নক্ষত্র তৈরির একটি আদর্শ জায়গা। 2025 সালে LMA টেলিস্কোপের মাধ্যমে এখানে অত্যন্ত প্রাচীন এবং ফ্লাফি বা তুলতুলে আণবিক মেঘের সন্ধান পাওয়া গেছে, যা থেকে নক্ষত্র জন্ম নিচ্ছে। 2025 সালের তথ্য মতে স্মল ম্যাগালানিক ক্লাউড কেবল একটি প্রতিবেশী ছায়াপথ নয়, বরং এটি একটি জটিল সিস্টেম যা বর্তমানে তার বড় সঙ্গীর মহাকর্ষীয় প্রভাবে ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। মিল্কি ওয়ে গ্যালাক্সি। এরপরে আমাদের হোম গ্যালাক্সি মিল্কি ওয়ে। এটি একটি প্রতিবন্ধী সর্পিল ছায়াপথ বা ব্যারেড স্পাইরাল গ্যালাক্সি। ওপর থেকে দেখলে এটি একটি ঘূর্ণয়মান চাকতির মতো দেখায়, যার মাঝখানে কয়েকটি পেঁচানো বাহু বা আর্ম বেরিয়ে এসেছে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ব্যাস প্রায় 1 লক্ষ আলোকবর্ষ এবং এটি প্রায় 1000 আলোকবর্ষ পুরু। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 40 বিলিয়ন বা 40,000 কোটি নক্ষত্র এবং অন্তত সমসংখ্যক গ্রহ রয়েছে বলে ধারণা করা হয়। এই ছায়াপথে আমাদের অবস্থান হলো আমরা গ্যালাক্সির ঠিক মাঝখানে নেই, বরং মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে প্রায় 26,000 আলোকবর্ষ দূরে ওরিয়ন আর্ম নামক একটি ছোট বাহুর ভেতরে অবস্থান করছি। আমাদের সূর্য এবং সৌরজগৎ প্রতি সেকেন্ডে প্রায় 220 কিলোমিটার বেগে মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্র করে ঘুরছে। আমাদের সূর্য এবং সৌরজগৎকে একবার সম্পূর্ণ ঘুরিয়ে আসতে মিল্কি ওয়ে গ্যালাক্সির চতুর্দিকে প্রায় 24 কোটি বছর সময় লাগে, যাকে একটি মহাজাগতিক বছর বা গ্যালাকটিক ইয়ার বলা হয়। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির একদম কেন্দ্রে রয়েছে একটি অতিদানবীয় কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল, যার নাম স্যাজিটারিয়াস এ। এর ভর আমাদের সূর্যের তুলনায় প্রায় 43 লক্ষ গুণ বেশি। পৃথিবীর আকাশে আমরা প্রায়শই মিল্কি ওয়ে গ্যালাক্সির বাহু থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দেখতে পাই, যেটিকে দেখতে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিস্তৃত একটি সাদা ঝাপসা আলোর ব্যান্ডের মতো দেখায়। সহজ কথায় মিল্কি ওয়ে গ্যালাক্সি হলো বিশাল মহাজাগতিক বাড়ি, যেই বাড়ির শান্ত একটি কোণে আমরা চুপচাপ বসবাস করছি। IC1101। এরপরে বৃহৎ মহাজাগতিক বস্তুটি হলো IC1101, যার কাছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি নিতান্তই ক্ষুদ্র। IC1101 হলো মহাবিশ্বের অন্যতম বিশাল এবং পরিচিত বৃহত্তম ছায়াপথগুলোর একটি। এটি একটি সুপারজায়ান্ট উপবৃত্তাকার বা সুপারজায়ান্ট ইলিপ্টিক্যাল ছায়াপথ, যা পৃথিবী থেকে প্রায় 100 কোটি আলোকবর্ষ দূরে অবস্থান করছে। বিজ্ঞানীদের পরিমাপ অনুযায়ী এর মূল কাঠামো এবং হ্যালো বা গ্যাসীয় আভা মিলিয়ে এর ব্যাস প্রায় 40 লক্ষ থেকে 60 লক্ষ আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির ব্যাস মাত্র 1 লক্ষ থেকে 1.5 লক্ষ আলোকবর্ষ চওড়া, অর্থাৎ IC1101 আমাদের মিল্কি ওয়ের তুলনায় 40 থেকে 60 গুণ বেশি বড়। যদি এটি আমাদের মিল্কি ওয়ের জায়গায় হতো, তবে এটি অ্যান্ড্রোমেডা এবং ট্রায়াঙ্গুলাম সহ আশেপাশের সব গ্যালাক্সিকে গিলে ফেলত। এই গ্যালাক্সিতে আনুমানিক 100 ট্রিলিয়ন বা 100 লক্ষ কোটি নক্ষত্র রয়েছে, যেখানে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে নক্ষত্রের সংখ্যা মাত্র 40,000 কোটি সর্বোচ্চ। IC1101 এর কেন্দ্রে মহাবিশ্বের অন্যতম বৃহত্তম একটি কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল রয়েছে। এর ভর সূর্যের তুলনায় প্রায় 40 থেকে 100 বিলিয়ন বা
10,000 কোটি গুণ বেশি। সহজ কথায় IC1101 হল মহাজাগতিক বিবর্তনের এক চরম নিদর্শন, যা শত শত ছোট ছোট গ্যালাক্সিকে গিলে ফেলে আজকের এই দানবীয় আকার ধারণ করেছে। বুটস ভয়েড। এর পরের বিশাল মহাকাশীয় পরিধির নাম বুটস ভয়েড, যার কাছে IC1101 কিচ্ছু না। বুটস ভয়েড হল মহাবিশ্বের অন্যতম বৃহত্তম এবং রহস্যময় একটি ফাঁকা জায়গা, যাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় দ্য গ্রেট নাথিং বলা হয়। এটি পৃথিবী থেকে প্রায় 70 কোটি আলোকবর্ষ দূরে বুটস নক্ষত্রমণ্ডলের কাছাকাছি অবস্থিত। এই শূন্যস্থানটি প্রায় 33 কোটি আলোকবর্ষ চওড়া। ভাবতে পারেন 33 কোটি আলোকবর্ষ, যেখানে এক আলোকবর্ষই সমান 9,47,000 কোটি কিলোমিটার। আর এই বুটস ভয়েড আমাদের দৃশ্যমান মহাবিশ্বের প্রায় 2% অংশ দখল করে আছে। এটি এতটাই বিশাল যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি এর ভেতরে শত শত কোটি বার হেঁটে যাবে। মহাবিশ্বের সাধারণ নিয়ম অনুযায়ী এত বড় একটি অঞ্চলে অন্তত 2000টি গ্যালাক্সি থাকার কথা, কিন্তু আশ্চর্যের বিষয় হলো বুটস ভয়েডে এ পর্যন্ত মাত্র 7টি গ্যালাক্সি খুঁজে পাওয়া গেছে। এটির আকার অনুযায়ী আপনি একে বলতে পারেন নক্ষত্রবিহীন অন্ধকার। আপনি যদি এই ভয়েডের মাঝখানে থাকতেন তবে চারপাশে কয়েক কোটি আলোকবর্ষের মধ্যে কোনো নক্ষত্র বা গ্যালাক্সি দেখতে পেতেন না। আকাশ থাকতো একদম নিকষ অন্ধকার। আসলে বুটস ভয়েড এতটাই বিশাল যে একে একটি সাধারণ ছবিতে ধরা সম্ভব নয়। এটি একটি ত্রিমাত্রিক বিশাল ফাঁকা এলাকা। বুটস ভয়েড মহাবিশ্বের অসম বণ্টনের এক চূড়ান্ত উদাহরণ, যা বিজ্ঞানীদের কাছে আজও এক বড় বিস্ময়। ইউনিভার্স। এরপর মহান আল্লাহর নিদর্শন, আমাদের জ্ঞানের শেষ প্রান্ত বা আমাদের পুরো মহাবিশ্ব। এই ইউনিভার্স বা মহাবিশ্ব হলো মহাকাশ, সময় এবং এদের মধ্যকার যাবতীয় বস্তু, যেমন গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, এর সব কিছুর এক বিশাল সমষ্টি। আধুনিক বিজ্ঞান অনুযায়ী মহাবিশ্ব প্রায় 1380 কোটি বছর আগে একটি অত্যন্ত উত্তপ্ত ও ঘন বিন্দু থেকে শুরু হয়েছিল। জন্মের পর থেকেই মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। সাম্প্রতিক পর্যবেক্ষণ বলছে এই প্রসারণের গতি সময়ের সাথে কমছে না, বরং বাড়ছে। পৃথিবী থেকে আমরা টেলিস্কোপের সাহায্যে মহাবিশ্বের যে অংশটুকু দেখতে পাই তাকে দৃশ্যমান মহাবিশ্ব বলা যায়। তো আমাদের এই মহাবিশ্বের ব্যাস প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ। দৃশ্যমান মহাবিশ্বের বাইরেও মহাবিশ্ব বিস্তৃত, যার কোনো নির্দিষ্ট সীমা বিজ্ঞানীরা আজও খুঁজে পাননি। এটি সম্ভবত অসীম। মহাবিশ্বের জন্ম ও বয়স। আধুনিক বিজ্ঞান অনুযায়ী মহাবিশ্ব প্রায় 1380 কোটি বছর আগে একটি অত্যন্ত উত্তপ্ত ও ঘন বিন্দু থেকে শুরু হয়েছিল, যাকে বলা যায় বিগ ব্যাং বিস্ফোরণ। মহাবিশ্বের প্রসারণ। জন্মের পর থেকেই মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। সাম্প্রতিক পর্যবেক্ষণ বলছে এই প্রসারণের গতি সময়ের সাথে সাথে কমছে না, বরং বাড়ছে। আকার ও ব্যাপ্তি। দৃশ্যমান মহাবিশ্ব। পৃথিবী থেকে আমরা টেলিস্কোপের সাহায্যে মহাবিশ্বের যে অংশটুকু দেখতে পাই তাকে দৃশ্যমান মহাবিশ্ব বলা হয়। এর ব্যাস প্রায় 93 বিলিয়ন বা 9300 কোটি আলোকবর্ষ। মহাবিশ্বের অদৃশ্য অংশ। দৃশ্যমান মহাবিশ্বের বাইরেও মহাবিশ্ব বিস্তৃত, যার কোনো নির্দিষ্ট সীমা বিজ্ঞানীরা আজও খুঁজে পাননি এবং এটি সম্ভবত অসীম। কম্পোজিশন অফ ইউনিভার্স বা মহাবিশ্বের উপাদান। মহাবিশ্ব মূলত 3টি প্রধান উপাদানে গঠিত। তার মধ্যে 1 নম্বর হলো দৃশ্যমান সাধারণ পদার্থ বা নর্মাল ম্যাটার। এটি মহাবিশ্বের মাত্র 5%। এর মধ্যেই রয়েছে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি আর আমাদের এই পৃথিবীর প্রাণীজগৎ এবং আমরা মানুষ জাতীয়। দ্বিতীয়টি হলো ডার্ক ম্যাটার। এটি মহাবিশ্বের প্রায় 27%। এটি চোখে দেখা যায় না বা কোনো আলো নির্গত করে না, কিন্তু এর মাধ্যাকর্ষণ শক্তি গ্যালাক্সিগুলোকে আটকে রাখে। এবং মহাবিশ্বের তৃতীয় উপাদানটি হলো ডার্ক এনার্জি। এটি মহাবিশ্বের 68% জুড়ে আছে। এটি একটি রহস্যময় শক্তি যা মহাবিশ্বকে প্রচণ্ড গতিতে বাইরের দিকে ঠেলে দিচ্ছে, এবং এই শক্তি দ্বারাই মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হয়েই চলেছে। মহাবিশ্বের মধ্যেকার বৃহৎ কাঠামোগুলো। গ্যালাক্সি ও নক্ষত্র। মহাবিশ্বে আনুমানিক 2 ট্রিলিয়ন বা 2 লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে, এবং এক একটি গ্যালাক্সিতে আবার কয়েকশো বিলিয়ন নক্ষত্র থাকে। কসমিক ওয়েব। গ্যালাক্সিগুলো মহাকাশে এলোমেলোভাবে নেই, বরং এগুলো মাকড়সার জালের মতো সুতুর বা ফিলামেন্টের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয়ে এক বিশাল কাঠামো তৈরি করেছে, যাকে বলা হয় কসমিক ওয়েব।
মহাবিশ্ব নিয়ে 2025 সালের বিশেষ কিছু গবেষণার কথা বলি। তার মধ্যে একটি হলো ডার্ক এনার্জি নিয়ে নতুন তথ্য। 2025 সালের মার্চ মাসে ডার্ক এনার্জি স্পেকট্রোপিক ইনস্ট্রুমেন্ট বা DESI প্রকল্পের তথ্যে দেখা গেছে যে ডার্ক এনার্জির ঘনত্ব সময়ের সাথে সাথে ধীরে ধীরে পরিবর্তিত হতে পারে, যা আগে স্থির মনে করা হতো। জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে নতুন গবেষণা। এই টেলিস্কোপের মাধ্যমে 2025 সালে মহাবিশ্বের শুরুর দিকের এমন কিছু গ্যালাক্সি আবিষ্কৃত হয়েছে যা আগের তত্ত্বের চেয়ে অনেক বেশি বড় এবং পুরনো, যা মহাবিশ্বের সৃষ্টিতত্ত্ব নিয়ে বিজ্ঞানীদের নতুন করে ভাবতে বাধ্য করছে। সহজ কথায়, মহাবিশ্ব হলো এক অনন্ত রহস্যের ভাণ্ডার, যার মাত্র 5% সম্পর্কে আমরা কিছুটা জানি, আর বাকি 95% আজও মানুষের কাছে অজানা। এতক্ষণ আমরা যে মহাবিশ্বের ভেতর দিয়ে ভ্রমণ করলাম, একটি ক্ষুদ্র গ্রহাণু থেকে শুরু করে দানবীয় নক্ষত্র, নীহারিকা, গ্যালাক্সি, শূন্যতার অতল গহ্বর পেরিয়ে শেষ পর্যন্ত এসে দাঁড়ালাম পুরো মহাবিশ্বের সীমানায়। এই দীর্ঘ যাত্রার শেষে যদি একটি কথাই আমাদের হৃদয়ে গেঁথে যায়, তাহলে তা হলো আমরা আসলে কতটা ক্ষুদ্র আর আমাদের স্রষ্টা কতটা মহান। এই বিশাল কায়নাতের কোথাও আমাদের নাম লেখা নেই। আমাদের জন্য থেমে নেই কোনো নক্ষত্র, আমাদের জন্য অপেক্ষা করে নেই কোনো গ্যালাক্সি। তবু এই সীমাহীন মহাবিশ্বের ভিড়ে মহান আল্লাহ আমাদের দিকে তাকান, আমাদের কথা শুনেন, আমাদের জন্য পথ নির্দেশনা পাঠান। এটাই সবচেয়ে বড় বিস্ময়, এটাই সবচেয়ে বড় সম্মান। এই মহাবিশ্ব আমাদের অহংকার ভাঙতে শেখায়, আমাদের সীমাবদ্ধতাকে মনে করিয়ে দেয়, আর একই সাথে আমাদের সামনে খুলে দেয় আল্লাহর অসীম শক্তি ও জ্ঞানকে চেনার দরজা। নক্ষত্ররা কথা বলে না, গ্যালাক্সিগুলো ভাষা জানে না, তবুও তারা সবাই একসাথে একটি সত্যের সাক্ষ্য দেয়। এই সৃষ্টি জগৎ উদ্দেশ্যহীন নয়, এর পেছনে আছেন এক মহাপরিকল্পনাকারী। মহাবিশ্ব আমাদের বলে, তুমি বড় নও কিন্তু তুচ্ছও নও, তুমি শক্তিশালী নও কিন্তু অর্থহীন নও। তোমার কাজ হলো থাকানো, ভাবা আর অনুধাবন করা, এবং অবশেষে সেজদায় নত হওয়া। আর ঠিক এই সত্যটি মহান আল্লাহ কোরআনে আমাদেরকে স্মরণ করিয়ে দেন। আমি আমার নিদর্শনাবলী ব্যক্ত করব পৃথিবীর দিগন্তে এবং ওদের অর্থাৎ মানুষের নিজেদের মধ্যে, ফলে ওদের নিকট সুস্পষ্ট হয়ে উঠবে যে এই কোরআন সত্য। এটাই কি যথেষ্ট নয় যে তোমার প্রতিপালক সর্ববিষয়ে সম্যক অবহিত? তাই পরিশেষে বলতে হয়, এই মহাবিশ্ব কেবল দেখার জন্য নয়, এই মহাবিশ্ব চিন্তা করার জন্য, এই মহাবিশ্ব নিজেকে ছোট করার জন্য, এবং সর্বোপরি মহান আল্লাহকে চেনার জন্য। আমিন ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।